দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের ভবিষ্যৎ যেন ধীরে ধীরে এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে শুধু যুদ্ধ বিমান নয়, প্রযুক্তি, শিল্প সক্ষমতা, অর্থনীতি, কৌশলগত জোট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ঠিক করবে কোন দেশ আগামী কয়েক দশকে আকাশের নিয়ন্ত্রণ ধরে রাখবে। আজকের পৃথিবীতে কেবল যুদ্ধবিমান কেনা মানেই শক্তিশালী হওয়া নয়, বরং প্রশ্ন হল সেই যুদ্ধবিমান কত দ্রুত অপারেশনাল করা যায়, কত দক্ষতার সাথে রক্ষণাবেক্ষণ করা যায় এবং সবচেয়ে বড় বিষয়, নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা কতটা গড়ে তোলা সম্ভব হয়েছে। আর এই বাস্তবতার মাঝেই ভারত, পাকিস্তান, চীন এবং বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ২০২৯ সালের মধ্যে ভারতের বিমান বাহিনীতে আরও ২৬টি ৪.৫ প্রজন্মের ফরাসি রাফাল যুক্ত হওয়ার কথা রয়েছে। এরপর ২০৩০ সাল থেকে শুরু হবে আরও ১১৪টি রাফাল সরবরাহের বিশাল কর্মসূচি। সংখ্যার দিক থেকে এটি নিঃসন্দেহে একটি বড় শক্তি, কিন্তু বাস্তবতা হল এত বড় বহর পুরোপুরি যুদ্ধ প্রস্তুত অবস্থায় আনতে ২০৪০ কিংবা ২০৪৫ পর্যন্ত সময় লেগে যেতে পারে। কারণ আধুনিক যুদ্ধবিমান কেবল রানওয়েতে দাঁড়িয়ে থাকলেই শক্তি তৈরি হয় না। এর জন্য প্রয়োজন বিশাল প্রশিক্ষণ অবকাঠামো, উন্নত মেইনটেন্যান্স চেইন, দক্ষ প্রকৌশলী, উন্নত ইলেকট্রনিক সাপোর্ট এবং দীর্ঘমেয়াদী শিল্পভিত্তিক পরিকল্পনা। এই বিশাল কর্মসূচির মাঝেই ভারত ৯২টি রাফাল নিজস্বভাবে অ্যাসেম্বল করার পরিকল্পনা নিয়েছে। কাগজে কলমে এটি আত্মনির্ভরতার প্রতীক মনে হলেও ইতিহাস এখানে অনেক কঠিন প্রশ্ন তুলে ধরে। ৮০-এর দশকে ভারত রাশিয়ার মিগ-21 যুদ্ধবিমান নিজেদের দেশে অ্যাসেম্বল করেছিল। সংখ্যাটা ছিল ৬০০-এরও বেশি। কিন্তু পরবর্তী ৪ দশকে যুদ্ধ ছাড়াই প্রায় ৪৫০টির মতো মিগ-21 দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। শুধু একটি বিমান ক্র্যাশ নয়, প্রতিটি দুর্ঘটনার সঙ্গে হারিয়ে গেছে পাইলট, অর্থ, সামরিক দক্ষতা এবং জনগণের আস্থা। ভারতীয় মিডিয়াতেই বহুবার ফ্লাইং কফিন নামে পরিচিত হয়েছিল মিগ-21 বহর। এই ইতিহাস তাই আজও ভারতীয় সামরিক শিল্পের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। রুশ সুখোই 30 MKI যুদ্ধবিমানের ক্ষেত্রেও একই ধরনের উদ্বেগ দেখা গেছে। শতাধিক সুখোই ভারতে অ্যাসেম্বল হওয়ার পর গত ১৭ বছরে প্রায় ১৫টির মতো বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। যদিও প্রতিটি দুর্ঘটনার কারণ আলাদা, তবুও অনেক সামরিক বিশ্লেষক মনে করেন এখানে শুধু পাইলটের ভুল নয়, বরং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা, শিল্পমান এবং প্রযুক্তিগত ত্রুটিও বড় কারণ আধুনিক যুদ্ধবিমান পরিচালনা শুধু প্রযুক্তি কেনার বিষয় নয়। সেই প্রযুক্তিকে নিখুঁতভাবে পরিচালনা করতে না পারলে অত্যাধুনিক প্ল্যাটফর্মও বিপর্যয়ে পরিণত হতে পারে। ভারতের নিজস্ব তেজাস প্রকল্প দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছে। কয়েক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার পরেও এই প্রকল্প এখনও পূর্ণাঙ্গ সফলতা অর্জন করতে পারেনি বলে অভিযোগ রয়েছে। তেজাসকে কেন্দ্র করে ভারতের উচ্চাকাঙ্ক্ষা বিশাল হলেও বাস্তব ফলাফল সেই গতিতে এগোয়নি। ইঞ্জিন, রাডার, অস্ত্র সমন্বয় এবং প্রযুক্তিগত নির্ভরতার মতো বহু সীমাবদ্ধতা এখনও প্রকল্পটিকে তাড়া করে বেড়াচ্ছে। ফলে আত্মনির্ভরতার যে স্বপ্ন ভারত দেখায়, বাস্তবে তার বড় অংশ এখনও বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল। ভারতে পারমাণবিক শক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক অবকাঠামোর ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে রুশ প্রযুক্তির গভীর প্রভাব রয়েছে। শুধু যুদ্ধবিমান নয়, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র, রাডার, এমনকি বহু কৌশলগত প্রকল্পেও বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা স্পষ্ট। ফলে সম্পূর্ণ আত্মনির্ভর ভারত ধারণাটি বাস্তবে কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। কারণ প্রযুক্তি আমদানি করে সামরিক শক্তি গড়া যায়, কিন্তু প্রযুক্তির শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে নিজস্ব গবেষণা, নিজস্ব শিল্পভিত্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। অন্যদিকে পাকিস্তান নিজেদের সামরিক কৌশলকে ভিন্ন পথে এগিয়ে নিচ্ছে। ইসলামাবাদ খুব ভালো করেই বুঝেছে ভারতের মতো বিশাল অর্থনীতি ও প্রতিরক্ষা বাজেটের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করা সম্ভব নয়। তাই তারা বেছে নিয়েছে প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং দ্রুত আধুনিকায়নের পথ। আর এই পথের সবচেয়ে বড় অংশীদার হয়ে উঠেছে চীন। বর্তমানে JF-17 থান্ডার প্রকল্প কেবল পাকিস্তানের যুদ্ধবিমান কর্মসূচি নয়, এটি চীনের সামরিক প্রযুক্তিকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করারও বড় মাধ্যম। ধারণা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে পাকিস্তানের বহরে ৩০০-এর বেশি ৪.৫ প্রজন্মের জেফ থান্ডার ব্লক 4 সেমি স্টেলথ বিমান যুক্ত হতে পারে।
এই ব্লক 4 সংস্করণে আরও উন্নত AES এর রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, নতুন প্রজন্মের ডেটা লিঙ্ক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান তুরস্ক যৌথ কান স্টেলথ ফাইটার প্রকল্প এবং চীনের J-35 যুদ্ধবিমান ভবিষ্যতে পাকিস্তানের আকাশ শক্তিকে সম্পূর্ণ নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পাকিস্তান আসলে চীনকে আরও বড় করে তুলছে। কারণ প্রতিটি F-17 রপ্তানি, প্রতিটি সামরিক চুক্তি এবং প্রতিটি প্রযুক্তিগত সহযোগিতা মূলত চীনের সামরিক শিল্পের প্রভাব বিশ্বজুড়ে বাড়িয়ে দিচ্ছে। বহু বছর ধরে পশ্চিমা অস্ত্র বাজারে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়ার আধিপত্য ছিল, কিন্তু এখন চীন তুলনামূলক কম দামে আধুনিক প্রযুক্তি দিয়ে উন্নয়নশীল দেশগুলোর বাজার দখল করতে শুরু করেছে। পাকিস্তান সেই কৌশলের সবচেয়ে বড় প্রদর্শনের প্ল্যাটফর্ম। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বহু দেশ এখন চীনার সামরিক প্রযুক্তির দিকে ঝুঁকছে, আর পাকিস্তান সেই প্রযুক্তিকে বাস্তব যুদ্ধ পরিবেশে ব্যবহার করে কার্যকারিতা প্রমাণের সুযোগ দিচ্ছে। চীনের জন্য এটি শুধু ব্যবসা নয়, বরং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশল। কারণ যে দেশ চীনা যুদ্ধবিমান, রাডার বা ক্ষেপণাস্ত্র কিনবে, সে দেশ ধীরে ধীরে চীনের প্রযুক্তিগত এবং কৌশলগত প্রভাব বলয়ের ভেতরে চলে আসবে। পাকিস্তান এই বাস্তবতা অনেক আগেই বুঝেছে, তাই তারা কেবল যুদ্ধবিমান কিনছে না, বরং ভবিষ্যতের প্রযুক্তিগত জেট তৈরি করছে। আর ভবিষ্যতের যুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের। ষষ্ঠ প্রজন্মের স্টেলথ প্রযুক্তি, AI নিয়ন্ত্রিত ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কোয়ান্টাম রাডার এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা আগামী কয়েক দশকে পুরো যুদ্ধক্ষেত্র বদলে দিতে পারে। পাকিস্তান ইতিমধ্যেই চীনের মাধ্যমে এসব প্রযুক্তির সঙ্গে নিজেদের যুক্ত করার চেষ্টা করছে। ফলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য আগামী 20 থেকে 30 বছরে সম্পূর্ণ নতুন রূপ নিতে পারে। এই বাস্তবতার মাঝেই বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে পাকিস্তানের চেয়ে অনেক বেশি স্থিতিশীল এবং শক্তিশালী বলে আন্তর্জাতিক সংস্থাগুলো বহুবার উল্লেখ করেছে। রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অবকাঠামো উন্নয়ন এবং শিল্প উৎপাদনে বাংলাদেশ গত 2 দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু প্রশ্ন হল, এই অর্থনৈতিক শক্তিকে ভবিষ্যতের প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতায় কতটা রূপান্তর করা যাচ্ছে? কারণ অর্থনীতি শক্তিশালী হলেই ভবিষ্যতে নিরাপদ হয় না, যদি সেই অর্থ দীর্ঘমেয়াদী প্রযুক্তি উন্নয়ন, প্রতিরক্ষা গবেষণা, নিজস্ব শিল্প ভিত্তি এবং কৌশলগত সক্ষমতা তৈরিতে ব্যবহার না করা হয়। পাকিস্তানের অর্থনীতি দুর্বল হলেও তারা ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি নিয়ে কাজ করছে। চীনের সঙ্গে গভীর সামরিক জোট গড়ে তুলছে, নিজস্ব প্রতিরক্ষা শিল্প বিস্তৃত করছে এবং দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশ এখনও বড় অংশে বিদেশি প্রযুক্তি ও আমদানি নির্ভর বাস্তবতার ভেতর আটকে আছে। আজ বাংলাদেশের হাতে অর্থনৈতিক সম্ভাবনা আছে, জনশক্তি আছে, কৌশলগত অবস্থান আছে। কিন্তু যদি এই শক্তিকে ভবিষ্যৎ প্রযুক্তি, সামরিক গবেষণা, AI, সাইবার ড্রোন, যুদ্ধ প্রযুক্তি এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করা না হয়, তাহলে আগামী কয়েক দশক পরে আঞ্চলিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থেকেই যাবে। কারণ ভবিষ্যতের যুদ্ধে শুধু অর্থনীতি বড় হলেই হবে না, যে দেশ প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে, যুদ্ধক্ষেত্রেও শেষ পর্যন্ত সে দেশই নিয়ন্ত্রণ করবে। প্রিয় দর্শক, এখন যুদ্ধ শুধু বিমান কেনার নয়, প্রশ্ন হল বাংলাদেশ কি ভবিষ্যতের যুদ্ধ বাস্তবতার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে, নাকি অর্থনৈতিক সাফল্য থাকা সত্ত্বেও প্রযুক্তিগতভাবে অন্যদের পেছনে পড়ে থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।